সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের সবার দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আবারও হাজির হয়েছি নতুন একটি ব্লগ নিয়ে। আশা করি আজকের এই ব্লগটি আপনাদের অনেক কাজে লাগবে। তো শুরুতেই সবার কাছে একটি অনুরোধ করব, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেননি, অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, আর সাথে থাকা বেল আইকনটি দিয়ে রাখবেন। নতুন কোনো ভিডিও ছাড়লে সাথে সাথে আপনার কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে। তো এখানে আমরা কিছুদিন আগে পদ্মা সেতুতে গিয়েছিলাম, সেটার ভিডিও এখন আপনাদের সাথে আমি একটু শেয়ার করলাম। তারপর এখানে হচ্ছে আমি গতকালকে যে ব্লগটা ছিল সেটার মধ্যে কিন্তু আমি আম সিদ্ধ করে রেখেছিলাম। তো তার পরবর্তীতে আমি এইটা ভালো করে পানি ঝরিয়ে ফ্রিজে রেখেছিলাম। আচার বানানোর জন্য পাত্রের মধ্যে আমি দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেল মেজারমেন্ট করলে প্রায় হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছি। তারপর এখানে 4-5টি রসুনের কোয়া ভালো করে ধুয়ে নিয়ে একটু থেতো করে নিয়েছি। রসুনটা একটু ভেজে নিয়ে তারপর এর মাঝে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়নটা দেওয়ার পরে অল্প কিছুক্ষণ ভেজে তার মধ্যে আবারও দিয়ে দিলাম 4-5টি শুকনা মরিচ। তবে পাঁচফোড়ন কিন্তু একদম বেশি ভাজলে একটু তেতো লাগে আচারটা খেতে, তাই সেটা বুঝে আপনারা ভেজে নেবেন। কিছুক্ষণ ভাজার পরে পানি ঝরিয়ে রাখা আমটা আমি দিয়ে দিলাম। আম দেওয়ার পরে তারপরে এখন আমি চুলা আঁচটা কিন্তু একদম বাড়ানো আছে। এখন আমি আরও একটু ভেজে তার মাঝে দিয়ে দিলাম চিনিটা। আমার কাছে মনে হয় আমি একটু টক ঝাল মিষ্টি আচার করব, তাই এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। আপনাদের কাছে আর একটু কম লাগলে কম দিতে পারেন। তারপর এর মাঝে দিয়ে দিলাম সরিষা বাটা 2 টেবিল চামচ। এর মাঝে আমি অন্য কিছু দিইনি, শুধু সিম্পল সরিষা বাটা দেওয়ার পরেও এখন আমি আমের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এটা একটু চুলা আঁচটা বাড়িয়ে রেখে ভেজে নিচ্ছি। এটা আসলে যদি একটু রেখে দিয়ে যায় বা কমিয়ে রেখে যায় তাহলে কিন্তু নিচে দিয়ে লেগে যেতে পারে, তাই কাছে থেকে এটা দাঁড়িয়ে থেকে তারপরে এটা আচারটা তৈরি করতে হবে। তো কিছুক্ষণ পরে কিন্তু আচারের মধ্যে আমি সিরকা দিয়ে দিয়েছিলাম 1 টেবিল চামচ। তারপর নাড়তে নাড়তে দেখেন কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গিয়েছে। এখন ঠিক লাস্টের দিকে এখানে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ বিট লবণটা আসলে শেষের দিকে দিলেই ভালো। আমি লবণটাও চেক করে নিয়েছি। আচারটা কিন্তু আসলে অনেক ভালো হয়েছে। এখানে কোনো এক্সট্রা পানি নেই, একদম পারফেক্টলিভাবে আচারটা তৈরি হয়ে গিয়েছে। তারপর আজকের যে টাইটেলটা আপনাদের সাথে শেয়ার করেছি সেই জায়গায় আমরা চলে আসলাম। আমরা অনেক সময় আচার তৈরি করার পরে আমরা ভালোভাবেই তৈরি করলাম, কিন্তু অনেক কারণে দেখা যাচ্ছে আর আচারের উপর ফাঙ্গাস পড়েছে। অনেক সময় দেখা যায় যেই বয়মটাতে আমরা রাখি এটার যদি ঠিকমতো না দেওয়া হয় তাহলে কিন্তু আচারের মধ্যে ফাঙ্গাস পড়তে পারে। তাই আচার রাখার ক্ষেত্রে সংরক্ষণ করে রাখার ক্ষেত্রে এটাও অনেকটা ইম্পর্টেন্ট। সেটার বিষয়ে আজকে আমি আপনাদেরকে বলে দেব কীভাবে রাখতে হবে। ইনশাল্লাহ এর পরবর্তীতে এর নিয়ে আর কোনো ঝামেলা হবে না। তারপর এখানে আমি যেহেতু এর আগে আমি এখানে জলপাইয়ের আচার ছিল, এখন যেহেতু আমের আচার দিব তাই এগুলো একটু ভালো করে ধুয়ে নিয়েছি। এই জিনিসগুলো একটু ভালো করে ধোয়ার পরও যেহেতু তেলের উপর এই আচারগুলো হয় তাই অনেক সময় তেলের কাজটা অনেক সময় লেগে থাকে। ভালো করে না ধুলেই প্রবলেমটা ওই জায়গায় হয়। তো তারপরে আমি এখন এটাতে ভীম পাউডার যেটা সেটা ইউজ করেছি। এখন ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে অন্য যে কোনো ডিশওয়াশারও ইউজ করতে পারেন। তো এই যে আমি এই ভীম পাউডারটা দিয়েছি, আপনারা লিকুইড যে ভীমটা সেটাও ইউজ করতে পারেন। এখানে দেখা যাচ্ছে যে আমাদের বয়মটা কিন্তু একদম সম্পূর্ণ পরিষ্কার, কিন্তু উপর দিয়ে পরিষ্কার দেখা থাকলেও কিন্তু সম্পূর্ণ পরিষ্কার না। অনেক সময় ভিতরে কিন্তু অল্প ফাঙ্গাস থাকতে পারে। আজকে আমি সেই বিষয়ে দেখিয়ে দিচ্ছি। এরপর আমি মোস্ট ইম্পর্টেন্ট যে 2টা জিনিস আমি দেখাচ্ছি, এগুলো সবার বাসায় থাকে, সেটা হচ্ছে খাবার সোডা বা বেকিং সোডা আর হচ্ছে সিরকা। আমাদের কম বেশি সবার বাসায় এটি থাকে। তারপর আমি এখন যে বোতলটা একটা বোতলের মধ্যে আমি নিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে প্রায় 2 চা চামচ পরিমাণ নিয়ে নিলাম বেকিং সোডা। তারপর এর মাঝে আমি দিয়ে দিব সিরকা। তো সিরকার পরিমাণটা সেরকমভাবে নাই, তো আমি এখন দিয়ে দিলাম প্রায় 1/4 কাপ পরিমাণ সিরকা।
সিরকা দেওয়ার পরে দেখেন একদম একটা বুদবুদ বুদবুদ আকার হয়েছে। তো একটু ভয় পাওয়ার কিছু নেই। আসলে এটা খুবই উপকারী, মানে কাজের ক্ষেত্রে, মানে যে কোনো তেল কাজটা বা যে কোনো ক্ষেত্রে কিন্তু এটা খুব কাজে দেয় এই মিশ্রণটা। তো দেওয়ার পরে আমি বয়মের মুখটা বন্ধ করে ভালো করে এগুলো ঝাঁকিয়ে নিচ্ছি, যাতে ভিতরে সব জায়গা পর্যন্ত এই মিশ্রণটা পৌঁছায়। আবারও আমি এটা খুলে ঢাকনার মধ্যে একটু নিয়ে নিলাম, নিয়ে আর হচ্ছে হাত দিয়ে যেই প্যাচগুলো আছে সেগুলো আমি ভালো করে এখন দিয়ে দিচ্ছি। চাইলে ব্রাশও ইউজ করতে পারেন। এখন আমি ঢাকনার মুখে নিয়ে ঢাকনার মুখের যে প্যাচগুলো আছে সেগুলো একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। সিরকা আর বেকিং সোডা দিয়ে আমার এই বয়মটা ধোয়া হয়ে গিয়েছে। এখন আমি পরিষ্কার পানি দিয়ে এটা ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে আমি আবারও এখন একটু স্মেলটা নিয়ে নিলাম। এটার ভিতরে কোনো স্মেল নাই, বাজে, একদম পারফেক্টলি পরিষ্কার। সবার লাস্টে যেটা একদমই দিতেই হবে অবশ্যই, সেটা হচ্ছে গিয়ে গরম পানি আমি ভালো করে ফুটিয়ে নিয়ে হালকা একটু ঠান্ডা যখন হয়েছে আর হাতে আমি যাতে দিতে পারি সেই পরিমাণ, সেই অবস্থায় আমি বোতলের মধ্যে আমি গরম পানি দিয়ে দিলাম আর হচ্ছে গিয়ে মুখের মধ্যেও দিয়ে দিলাম। এই গরম পানিটা দিলে আসলে যে ভিতরে কোনো মরা ফাঙ্গাস বা যেটা থাকে সব তো মরেই যাবে, আর বোতলটা একদম ঝকঝকে তকতকে পরিষ্কার হয়ে যায়। তো এখন আমার এই যে আচারের বয়মটা একদম পারফেক্টলিভাবে তৈরি হয়ে গিয়েছে। এটা ভালো করে শুকিয়ে রেখে, একদম শুকিয়ে নিতে হবে। এটা আমি রোদের মধ্যে শুকিয়ে রাখি। এখানে আচার রাখলে সারা বছরে আচার নষ্ট হয় না। এই প্রসেসে যদি রাখেন, আশা করি আপনাদের আচারও কখনো নষ্ট হবে না, ভালো থাকবে। তো আজকে ইনশাল্লাহ এই যে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম, ভালো লেগেছে আপনাদের, যদি উপকারে এসে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কাছে আজকের যে আইডিটা সেটা কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, আবারও হাজির হবো নতুন ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।